প্রশ্ন করতেই হবে যে মাত্র 18 কোটি টাকায় 2 দশকের বেশি সময়ের জন্য, 250 কোটি টাকায় 3 দশকের বেশি সময়ের জন্য, টাকা, ডলার নয় কিন্তু, এই যে বন্দরের টার্মিনালগুলো দিয়ে দিচ্ছে ইউনূস সরকার, কে লাভ পাচ্ছে, কার ইঙ্গিতে এবং কোথায় অর্থের বিনিময় হচ্ছে যে এ পরিমাণ পানির দামে রাষ্ট্রীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, নিরাপত্তার দিক থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রশ্ন করার সময় এসেছে, কে কমিশন পাচ্ছেন, কত পাচ্ছেন। বাংলাদেশে ইউনূস সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একদম নিজের সম্পত্তি মনে করে বিভিন্ন টার্মিনাল গুলো একেবারে নিজেদের সম্পত্তি মনে করে ইচ্ছা মতো বিক্রি করে দিয়েছেন। এবং সবচেয়ে বিস্ময়কর হচ্ছে 17 নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন যে দুটো টার্মিনাল তিনি তার সরকার কয়েক দশকের জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চুক্তি সম্পাদন করেন, এখন জানা যাচ্ছে সেই চুক্তিগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য, দুটো বন্দরের চুক্তি পরীক্ষা নিরীক্ষার জন্য সরকার 2 দিন মাত্র সময় ব্যয় করেছিল। একটি টার্মিনাল দিয়ে দেওয়া হচ্ছে 30 বছরের জন্য ডেনমার্কের একটা কোম্পানিকে, আরেকটা টার্মিনাল দিয়ে দেওয়া হচ্ছে 22 বছরের জন্য সুইজারল্যান্ডের একটা কোম্পানিকে। মানে বন্দরের যে এত টার্মিনাল ছিল, কন্টেইনার টার্মিনাল ছিল এবং এতগুলো বিক্রি বাটা করবার মতো বাংলাদেশের সম্পদ ছিল, যেগুলো একেবারে নগদ অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বেচে দিচ্ছেন এবং নামমাত্র মূল্যে কয়েক দশকের জন্যে, তাতে এই সরকারের তাড়াহুড়া এবং এই সরকারের একদম সুনির্দিষ্ট স্বার্থের প্রমাণ মেলে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বন্দরগুলোয়, টার্মিনালগুলোয় এত লুটপাট হতো, এত চাঁদাবাজি চলতো এবং এত অদক্ষতা, এই অদক্ষতা, অসততা, এসবের একেবারে অবসান ঘটানোর জন্য তারা নাকি বন্দরগুলো বিভিন্ন বিদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছেন। কিন্তু আপনারা যারা আন্তর্জাতিক দুর্নীতি বিষয়ে পাঠ করেছেন বা নানা রকম ভাবেই খবর রাখেন, তারা জানেন যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এ ধরনের মানে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে যখন কোনো দেশের স্পর্শকাতর কোনো স্থাপনা তুলে দেওয়া হয় এবং আন্তর্জাতিকভাবে বন্দরগুলোকে একটি দেশের সবচেয়ে স্পর্শকাতর স্থাপনার মধ্যে শীর্ষে রাখা হয়। অথচ ডক্টর ইউনূস যে মাঝারি মানের কর্মকর্তাকে বহুজাতিক এক ব্যাংক থেকে তুলে এনে বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান করলেন, বিডার তরুণ নেতা আশিক চৌধুরী, তিনি বলছেন যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে কোনোভাবেই তারা কত টাকায়, কোন ট্যারিফে, কি শর্তে এসব চুক্তি সাধন করে ফেলেছেন মাত্র একদিন নথিপত্র দেখে, আর কিভাবেই বা ডেনমার্কে দেবেন আর সুইজারল্যান্ডে ঠিক দেবেন, সেগুলো নাকি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে কিছুতেই ঘোষণা করা যাচ্ছে না। 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি সরকার 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব দিয়ে দেয় ডেনমার্ক ভিত্তিক শিপিং ও লজিস্টিক্স প্রতিষ্ঠান এপি মোলার মায়ার্স, এদেরকে এপিএম বলে এরা পরিচিত। একই দিনে বুড়িগঙ্গার পারে কেরানীগঞ্জের কাছে, মানে ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকেও 22 বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের দায়িত্বে দিতে চুক্তি করে ফেলে সরকার। মানে একদিনে দুটো চুক্তি। এবং চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, যেটি বাংলাদেশের সবচেয়ে লাভজনক, চট্টগ্রাম বন্দরের 44% বেশি কন্টেইনার হ্যান্ডলিং করছে যেই টার্মিনালটি, এবং যেই টার্মিনালটি দেশীয় ব্যবস্থাপনায় চলে সরকারকে প্রতি বছর 1000 কোটি টাকার বেশি রাজস্ব এনে দিচ্ছে এবং তার যে সক্ষমতা তার চেয়েও বেশি কন্টেইনার হ্যান্ডেল করছে, সেটা তো দেওয়ার পায়তারা চলছে গত বছর থেকে ডিপি ওয়ার্ল্ডকে, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে। আপনাদের জানিয়ে রাখি যে এই যে সুইজারল্যান্ড এবং ডেনমার্ক, এই সুইজারল্যান্ড এবং ডেনমার্ক দুটোই মার্কিন যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ দেশ, দুটোই নেটোর ঘনিষ্ঠ, নেটোর একদম প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হচ্ছে ডেনমার্ক, আর সুইজারল্যান্ড হচ্ছে নেটোর পার্টনার ফর পিস প্রোগ্রামের অর্থাৎ পিএফপি প্রোগ্রামের অংশীদার, মানে নেটোর খুব গুরুত্বপূর্ণ অংশীদার। তো নেটো এই সামরিক জোট, যেটি
প্রধানত মার্কিন প্রভাব বিস্তারে সারা পৃথিবীতে কাজ করে। এই নেটোর মূল প্রিন্সিপাল বা মূল আদর্শের জায়গাটা হচ্ছে যে কোনো একটি সদস্য রাষ্ট্র যদি কখনো নিজেকে সামরিক হুমকির শিকার বলে মনে করে বা সামরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে মনে করে, তাহলে প্রত্যেকটি সদস্য রাষ্ট্র মনে করবে যে তার উপরেও একটা সামরিক হুমকি বা নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে এবং সকলে মিলে তখন তারা ব্যবস্থা নেবে। কাজেই খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে লক্ষ্য করা এই বিষয়টি যে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল যখন ডিপি ওয়ার্ল্ডকে দিতে অস্থিরতা তৈরি করেছে এই সরকার, যেটি আপাতত এই 20 তারিখ মাত্র উচ্চ আদালতে একটা স্থগিতাদেশ পাওয়া গেছে যে এক্ষুনি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যাবে না। কাজেই ডক্টর ইউনূস এই যে একের পর এক টার্মিনাল বন্দর খুঁজে বের করছেন, মানে পানগাঁও, লালদিয়া এসব আলাদা আলাদা করে যে বিক্রি করে দেওয়া সম্ভব কয়েক দশকের জন্য, সেটা যে এত দ্রুততার সঙ্গে এসেই তিনি ভাগাভাগি করে দেওয়া শুরু করেছেন, সেটা যে একটা দীর্ঘ পরিকল্পনার ফসল। এবং এই অ্যাসাইনমেন্ট নিয়ে যে তিনি এসেছেন এবং সেই অ্যাসাইনমেন্ট খুবই সুচারুরূপে সম্পন্ন করতেই বাংলাদেশের প্রশাসন, জনপ্রশাসন, সরকারি কর্মকর্তাদের সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে তাকে যাতে যেতে না হয়, সেজন্যই যে তার একজন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিনি যেরকম করে তার কোটাভুক্ত বিভিন্ন ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে, মন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন, বিশেষ সহকারী বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন, ঠিক তেমনি এই আশিক চৌধুরীকে বহুজাতিক একটি ব্যাংকের মধ্যপদস্থ একটি পদ থেকে উঠিয়ে এনে বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ করেছেন এবং এই ব্যক্তি বিনিয়োগের উদাহরণ হিসেবে বন্দরকে দেখাচ্ছে। সরকার যুক্তি দিয়েছেন, এই আশিক চৌধুরী যুক্তি দিচ্ছেন যে সীমিত বন্দর সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার এবং দক্ষতা বাড়াতেই বিশ্বমানের অপারেটর আনা হচ্ছে, দুর্নীতি ও অদক্ষতাকে এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কিন্তু তারা বলছেন চট্টগ্রাম বন্দরে একটা জাহাজ বার্থিং এর জন্য গড়ে 3-4 দিন অপেক্ষা করতে হয়, যেখানে সিঙ্গাপুরে সময় লাগে মাত্র 12 থেকে 24 ঘন্টা, কন্টেইনার খালাসেও 7 থেকে 10 দিন সময় লাগে, যা আন্তর্জাতিক মানের চেয়ে অনেক বেশি, 2-3 দিনের চেয়ে অনেক বেশি। এখন বাংলাদেশে যারা এই নিউ মুরিং টার্মিনাল বা টার্মিনালগুলো পরিচালনা করেন, তারা বলছেন যে এই যে বেশি সময় লাগছে তার একটা বড় কারণ কাস্টমসের দীর্ঘসূত্রিতা এবং কাস্টমসের নিয়ম কানুনের নানা রকম জট। তাহলে সেই জট নিরসন না করলে কি করে এই দীর্ঘসূত্রিতা কমে যাবে? শুধুমাত্র বিদেশি বিভিন্ন অপারেটরকে টার্মিনালগুলো দিয়ে দিলে সেই প্রশ্নের কোনো উত্তর কিন্তু ডক্টর ইউনূস কিংবা ডক্টর ইউনূসের নিয়োগ করা এই আশিক চৌধুরীদের কাছ থেকে পাওয়া যায় না। তারপর তারা এক বিনিয়োগের বিরাট উদাহরণ হিসেবে এই লালদিয়া টার্মিনাল বিক্রি করে দেওয়া বা পানগাঁও টার্মিনাল বিক্রি করে দেওয়াকে দেখাচ্ছেন, যেখানে কিন্তু বন্দর যেহেতু এটা একটা রাষ্ট্রীয় সম্পদ, সেটাকে বিশ্বে আন্তর্জাতিকভাবে বিনিয়োগের উদাহরণ হিসেবে দেখা হয় না। কারণ আপনি আপনার দেশের একটা জমি, আপনার দেশের একটা সম্পদ, যা থেকে আপনি রাষ্ট্রই নিয়মিতভাবে মাসুল পেতে পারত এবং রাষ্ট্রের নাগরিকরা তার ব্যবহার করতে পারত রাষ্ট্রের ব্যবস্থাপনায়, সেটিকে আপনি একটা বিদেশি কোম্পানির কাছে তার ইচ্ছা মতো ব্যবহার, মাসুল নির্ধারণ এসবের সুযোগ দিয়ে দিলেন এবং সেটাকে আপনি বিনিয়োগ হিসেবে দেখার চেয়ে একটা বিশেষ সুবিধা হিসেবে আন্তর্জাতিকভাবেই দেখা হয়। এখন ডক্টর ইউনূস কিংবা ডক্টর ইউনূসের এই পারিষদবর্গ এই বিশেষ সুবিধা কেন সুইজারল্যান্ড, ডেনমার্ক এই প্রতিষ্ঠানগুলোকে দিতে সম্মত হলো বা দিতে পছন্দ করলো? স্বাভাবিকভাবেই যারা প্রতিবাদ করছেন, যারা আপত্তি করছেন, তারা প্রশ্ন তুলছেন এই প্রতিষ্ঠানগুলোকে কি করে পছন্দ করলো ডক্টর ইউনূস সরকার? ডক্টর ইউনূস যেমন ডিপি ওয়ার্ল্ড দেশে দেশে বন্দর ব্যবস্থাপনা করে, এই এমপিএম ডেনমার্কের তারা বিরাট বন্দর ব্যবস্থাপনাকারী পরিচালনাকারী প্রতিষ্ঠান, এগুলোকে যুক্তি হিসেবে দেখাতে চাইছেন। কিন্তু আমরা তাদেরকেই কেন কাজ দিলাম? কেন একটা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই ব্যবস্থাগুলো করা হলো না? এবং কে সিদ্ধান্ত নিলেন ঘরে বসে বা কার কমিশন খেয়ে কিংবা কার ইঙ্গিতে এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে সরকার একদিনে এত এত কাগজ দেখে 3 দশকের বেশি সময়ের জন্য, 2 দশকের বেশি সময়ের জন্য দুটো টার্মিনাল দিয়ে দিতে পারলো? এই প্রশ্নগুলো উঠছে। এই প্রশ্নগুলোর উত্তরে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট মানে দুদেশের মধ্যে চুক্তি হলে এর যে গোপনীয়তার ব্যাপার থাকে সেটা বোঝানোর চেষ্টা করছেন। কখনো
বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, কখনো সরকার পক্ষের অন্য কোনো সুশীল সমাজের প্রতিনিধি, কখনো বা সরকারের প্রেস সচিব শফিকুল আলম। এখন একদিকে যেমন তথ্য অধিকার আইনে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে আমার আপনার বন্দর বেচে দেওয়ার কোনো অধিকার সরকারকে বাংলাদেশের আইন দেয় না, ঠিক তেমনি এই প্রশ্নও উঠেছে যে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য যেই পরিচালনার দায়িত্ব তারা 30 বছর ধরে পেয়ে গেল একটা কনসেশন চুক্তির আওতায়, সেটার জন্য ডেনমার্কের এই এপিএম কোম্পানি মাত্র 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে। আর চুক্তি স্বাক্ষরের পরপরই 250 কোটি টাকা সাইনিং মানি পেয়েছে বাংলাদেশ, এবং এটাকে সরকার এমন বিরাট বিনিয়োগ হিসেবে দেখাচ্ছে যে 250 কোটি টাকা পাওয়া গেছে, সেটাকেও বাংলাদেশের বিনিয়োগ বিশেষজ্ঞরা একটা খুবই ক্ষুদ্র অঙ্কে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনাল বেচে দেওয়ার চুক্তি হয়েছে বলে অভিহিত করছেন। পানগাঁও টার্মিনালের সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানটিকে আরো পানির দামে সরকার ছেড়ে দিয়েছে এই টার্মিনালটি। সেখানে এই পানগাঁও টার্মিনালটিতে সুইজারল্যান্ডের কোম্পানিটি মাত্র 490 কোটি টাকা বিনিয়োগ করবে, আর সাইনিং মানি হিসেবে আশিক চৌধুরীরা বিনিয়োগ হিসেবে নিয়ে এসেছেন মাত্র 18 কোটি টাকা। এখন এই 18 কোটি টাকা আর 250 কোটি টাকাকে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান হিসেবে ইউনূস সরকার দেখানোর চেষ্টা করছে। সুইজারল্যান্ডের, ডেনমার্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে এই যে বাংলাদেশের নৌ সমুদ্র এবং নৌ নেটওয়ার্কের বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, এটা যে একটা উদ্দেশ্যমূলক অ্যাসাইনমেন্টের ফল, সেটা বুঝতে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের বা সচেতন জনগণের তেমন অসুবিধা হওয়ার কথা বলে কেউই মনে করেন না। কাজেই প্রশ্ন করতেই হবে যে মাত্র 18 কোটি টাকায় 2 দশকের বেশি সময়ের জন্য, 250 কোটি টাকায় 3 দশকের বেশি সময়ের জন্য, টাকা ডলার নয় কিন্তু, এই যে বন্দরের টার্মিনালগুলো দিয়ে দিচ্ছে ইউনূস সরকার, কে লাভ পাচ্ছে, কার ইঙ্গিতে এবং কোথায় অর্থের বিনিময় হচ্ছে যে এ পরিমাণ পানির দামে রাষ্ট্রীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, নিরাপত্তার দিক থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রশ্ন করার সময় এসেছে, কে কমিশন পাচ্ছেন, কত পাচ্ছেন। এছাড়াও যেসব বিষয়ে আপত্তি জানানোর খুবই গুরুতর কারণ আছে, এমনকি বাংলাদেশের আমদানি রপ্তানিকারকরাও যে বিষয়গুলো নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করে বলছে যে তাদের সঙ্গে কোনো আলাপ ছাড়া, অংশীজনদের সাথে কোনো আলাপ ছাড়া হঠাৎ করে একেবারে ডক্টর ইউনূস তার একক সিদ্ধান্তে, এবং অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার একটা নির্বাচিত সরকার নয়, সেই সরকার কয়েক দশকের জন্য বিদেশি অপারেটরদের হাতে বন্দর দিয়ে দিল। কিন্তু আমদানি রপ্তানিকারকদের যেটা নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ, সেটা হচ্ছে বিদেশি অপারেটরদের হাতে যাওয়া মানেই মাসুল বাড়বে, এবং এর ফলাফল হিসেবে এরই মধ্যে দেখা গেছে যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বন্দরকে লাভজনক করতে ইতোমধ্যেই 1 লাফে 40% মাসুল বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে আমদানি পণ্যের মূল্য বাড়বে, দেশের রপ্তানি সক্ষমতাকেও এটা খর্ব করবে। আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা গেছে যে বিদেশি অপারেটরের নিয়ন্ত্রণে কন্টেইনারের চার্জ 20 থেকে 30% পর্যন্ত বাড়ে। মানে নিজেদের আমদানি রপ্তানিকারকদের লাভালাভের কথা না ভেবে, নিজেদের নিরাপত্তা ঝুঁকির কথা না ভেবে বিদেশি অপারেটরদেরকে পরিচালনা, বিদেশি অপারেটরদের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া এবং প্রবেশাধিকার দেওয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায়, সেটা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশে বিদেশি কর্তৃত্ব বাড়াবে, এবং সেই উদ্বেগের কারণেই কিন্তু বন্দরে সাধারণভাবে বিদেশি অপারেটরদেরকে সার্বিক নিয়ন্ত্রণ দিয়ে কোনো চুক্তি সম্পাদন করতে রাষ্ট্রগুলো রাজি হয় না। মনে রাখবেন, এই সরকার এসব চুক্তি করে যে যার মতো কমিশন খেয়ে চুক্তিগুলো করে চলে গেলেও পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার এসে যদি এই ভুল সংশোধন করতে চায়, মানে এই যে 20-30 বছরের জন্য এক একটা বন্দর দিয়ে দেওয়ার চুক্তি থেকে সরে আসতে চায়, তাহলে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, এবং এসব দুর্বল চুক্তির কারণে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে তবে মুক্তির চেষ্টা করতে হবে বাংলাদেশকে। আর যদি যেমনটা পরিষ্কার বোঝা যায়, আশঙ্কা করাটা যুক্তিসঙ্গত যে কোনো বিরাট শক্তির
সমর্থনে, ইঙ্গিতে, নির্দেশনায়, এই পরিকল্পনা নিয়ে, এই মেটিকুলাস ডিজাইন নিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় এসে বসেছিলেন, যে কারণে তিনি একটার পর একটা টার্মিনাল এত সহজে বিভিন্ন রাষ্ট্র এবং প্রতিষ্ঠানকে কোনো আন্তর্জাতিক দরপত্র ছাড়াই দিয়ে দিচ্ছেন।